দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জেনা প্রসঙ্গ অনুষ্ঠানে। আজকে আমরা মূলত কথা বলতে চাই যে বিষয়টি সেটি হচ্ছে কিস্তিমাত। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি মোস্তফা কামাল স্বপন এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি। আমরা আলোচনা শুরু করতে চাই, তার আগে যদি একটু বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সন্তোষ জানিয়েছে আইএমএফের প্রতিনিধি দল। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সামষ্টিক অর্থনীতির নানা বিষয় উঠে আসে। সংস্কারের কারণে মূল্যস্ফীতি যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। এছাড়া আর্থিক খাতে সংস্কার অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়। আইএমএফের সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় কিস্তিতে বাংলাদেশ $68 কোটি পাওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে $115 কোটি বেশি করা হয়েছে। অর্থ ছাড়ে আইএমএফের দেয়া 10টি শর্তের মধ্যে 9টি পূরণ হয়েছে। তাই ঋণের তৃতীয় কিস্তি পেতে আশাবাদী বাংলাদেশ। মোটামুটি এসব বিষয় নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। নাম দিয়েছি কিস্তিমাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেটা আমি বললাম যে আমরা 10টি শর্ত ছিল, 9টি পূরণ হয়েছে। ঋণের পাওয়ার ব্যাপারে আশাবাদী। তৃতীয় কিস্তি, এর আগে আমরা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি পেয়েছি। $470 কোটি টোটাল আমাদের যে পাওয়ার কথা। প্রথম 2 কিস্তি আমরা পেয়েছি, তৃতীয় কিস্তি আমরা পেতে যাচ্ছি। সব মিলিয়ে ভালো মন্দ আছে, অনেক কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। শুরুতেই এটা একটা ভালো খবর যে আমরা পাচ্ছি। এই ভালো খবর দিয়ে আপনি যদি একটু শুরু করেন, তারপর আমরা মূল আলোচনায় যেতে চাই। আসলে আইএমএফের কাছ থেকে ঋণের শর্ত পূরণ হিসেবে যে ঋণ পাওয়া যাচ্ছে সেটা যতটা না আমাদের জন্য ইতিবাচক খবর, তার থেকে বড় কথা হচ্ছে যে শর্তগুলো পূরণ করবার জন্য ঋণ দেওয়া হচ্ছে সেটি বরঞ্চ আরও বেশি গুরুত্বপূর্ণ। শুরু থেকে আমাদের যেটি মনে হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন আর্থিক বিষয়গুলোতে যে সংস্কার দরকার, যেটা সরকার বিভিন্ন কারণে নিচ্ছিলেন না অথবা রাজনৈতিক কারণে নিতে পারছিলেন না, সেটা আইএমএফের শর্তের কারণে যেহেতু সেই জিনিসগুলো এখন নেওয়া হচ্ছে, সুতরাং সেটি আসলে খুবই পজিটিভলি আমরা দেখি। এটা ভালো খবর, আমাদের জন্য অনেক ভালো যে সেটা নেওয়া হচ্ছে। জি, তো সেই জায়গাতে সেটি করার ফলে যেহেতু এখন দ্বিতীয় কিস্তির পরে তৃতীয় কিস্তি দেওয়া হচ্ছে এবং তৃতীয় কিস্তির পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই আমরা সাদা চোখে সাধারণভাবে হয়তো ও টাকার পরিমাণটিকে ইতিবাচকভাবে দেখছি, কিন্তু আমাদের কাছে তার থেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেটির বাস্তবায়নের ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভঙ্গি। যেমন আপনি জানেন যে এর ভিতরে বলা হয়েছিল কোয়ার্টারলি জিডিপির যাতে রেট যেটা আমরা যেন সেট করা হয় সেটা করা হয়েছে। এই কিছুটা যদিও এখনও ভুল ত্রুটি রয়েছে সেখানে, কিন্তু তারপরেও এখন আমরা প্রতি 3 মাস পর পর জিডিপির যে ফিগারটা পাচ্ছি এটা অন্তত বছর শেষে গিয়ে একটা হঠাৎ করে একটা নতুন ফিগার পাওয়ার ব্যাপারে গিয়ে বিভিন্ন রকমের থাকে, বিভিন্ন রকমের গুঞ্জন থাকে যে হ্যাঁ ফিগারটা কতটুকু রিয়ালিস্টিক, কিন্তু সেটি যখন এখন কোয়ার্টারলিতে নিয়ে আসা হচ্ছে এবং তার মাধ্যমে অর্থনীতির স্বাস্থ্য জানতে পারছি, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। আবার একইভাবে এই সময়কালে সরকার জ্বালানি তেলের যে মূল্য সমন্বয়ের ক্ষেত্রে যে বাজার কাঠামোতে গিয়েছেন সেটিও একটা ইতিবাচক দিক, যে ভর্তুকি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার অংশ হিসেবে জ্বালানি তেলের মূল্য এখন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের উদ্যোগটি নেওয়া হয়েছে। যদিও এটা নিয়ে কিছু অবজারভেশন রয়েছে, কিন্তু তারপরে এটিকেও আমরা মনে করি যে একটা ইতিবাচক দিকে সরকারের অগ্রগমন। এবং এমনকি গতকালকেও আপনি যে দেখেছেন যে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে বিনিময় হার, টাকার বিনিময় হারটিকে আমরা ক্রলিং পেগ করা হয়েছে, এটিও আসলে বাজার ব্যবস্থার দিকে যাওয়ার পথে একদম ইতিবাচক অগ্রগতি। ঠিক একইভাবে 7 টাকা বেড়েছে, সেটা হয়তো পরে আপনার প্রশ্ন থাকবে, সেটা নিয়ে আলাদা আলোচনা করব। ঠিক একইভাবে সুদের হারটিকেও বাজার হারে ভিত্তিক করার যে ঘোষণা আসছে, এগুলো সবই আসলে সংস্কারের শর্তের সঙ্গে সম্পর্কিত। সুতরাং পরিমাণটি কত হয়েছে সেটি থেকে, কারণ আমাদের হয়তো ডলারের যে চাহিদা সেটা আরও অনেক, যে কারণ আমাদের এক সময় যেখানে $48 বিলিয়ন রিজার্ভ ছিল সেখানে আমরা এখন $19 বিলিয়ন কিছুটা কম বেশির ভিতরে রয়েছে, সুতরাং এটা অনেক কম। এবং আইএমএফের যে অর্থ পাচ্ছি সেটা হয়তো $1 বিলিয়ন মতো কাছাকাছি, সেটা তো কিছুটা বাড়াবে, কিন্তু 48 বিলিয়নের এখন প্রায় অর্ধেকের মতো যেখানে রয়েছে, সুতরাং সেটা অনেক কম। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে পরিস্থিতির কারণে এইরকম একটি অবনমন হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যে ইতিবাচক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং একই সাথে সেই উদ্যোগগুলো নেবার যে প্রচেষ্টা, সেটিকে বরঞ্চ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। ধন্যবাদ। আমি এবার যে প্রশ্নটা আমার মনের মধ্যে উকি মারছে সেটি হচ্ছে যে আইএমএফের ঋণ পেতে নানা শর্ত পূরণ করতে হচ্ছে বাংলাদেশকে, এতে সাধারণ মানুষের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? আপনি ভর্তুকির কথা বলেছেন, ধরেন জ্বালানি খাতে বা অন্যান্য খাতে সরকার ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকি যখন তুলে নেওয়া হবে
উদাহরণস্বরূপ আগে যে পণ্যটি আমি 10 টাকা দিয়ে কিনতে পারতাম, এখন সেটা হয়তো আমাকে 11 টাকা, 12 টাকা বা 13 টাকা কিনতে হবে। ফলে এই যে শর্ত মেনে আমি ঋণ নিচ্ছি, ফলে আমার সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়বে কি না? কারণ অনেক জায়গা থেকে আবার রিপিট করি যে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে, ওই জায়গাটা যদি একটু আলোচনা করেন। দেখুন, যে কোনো সংস্কারকেই বলা হয় যে এটা পেইনফুল। যে কোনো সংস্কারই খুব মানে কোনো ধরনের ছাড়া, ত্যাগ ছাড়া এবং কোনো ধরনের পেইন ছাড়া বা ব্যথা ছাড়া আপনি সংস্কার করবেন, এটা হয়নি আসলে। এমনকি আমরা যে ধরনের একটা অর্থনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক যে চ্যালেঞ্জের ভিতরে রয়েছি, যেখানে আমাদের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে একটা বড় রকমের টেনশন রয়েছে, সেখানে সংস্কারটি অনেকটা জরুরি হয়ে পড়েছিল, যেটা আমরা করিনি দীর্ঘদিন থেকে, সেটা এখন একবারে করতে হচ্ছে। তো সেটির একটি পেইন রয়েছে এবং সেই পেইনের একটা বড় অংশ হলো যে আপনাকে আপনার ব্যয় কমাতে হবে, আপনাকে অযাচিত যে সমস্ত জায়গাগুলোতে আপনি সরকারের আর্থিক ব্যয় হচ্ছে সেই ব্যয়গুলোকে কমিয়ে এনে এটাকে স্ট্রিমলাইন করা, এবং তার অংশ হিসেবে একটা বড় যে জায়গা সেটা হলো ভর্তুকি। সরকার যে সমস্ত ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছেন, আদতেই কি সেখানে ভর্তুকির দরকার আছে কি নেই, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। যেমন বলা হচ্ছে যে রপ্তানিমুখী খাতগুলোকে প্রচুর ভর্তুকি দেওয়া হচ্ছে, আদতে কি ভর্তুকি না দিলে কি রপ্তানি অনেক খারাপ হয়ে যেত, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ঠিক একইভাবে জ্বালানির ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, জ্বালানির ক্ষেত্রে এই ভর্তুকি দেওয়ার ফলে আসলে লাভবান কে হচ্ছে? এটা কি আসলে ভোক্তা লাভবান হচ্ছে, নাকি এটার ফলে অন্য কেউ লাভবান হচ্ছে? আমি তো দেখি যে জ্বালানির এই ভর্তুকির একটা বড় কারণই হয়েছে যারা বেসরকারি খাতে বিদ্যুৎ পরিচালনায় গিয়েছেন, বা সরকার এমন এক্সেস ক্যাপাসিটি তৈরির একটা সুযোগ করে দিয়েছেন বিদ্যুৎ খাতে, যেটা এখন ক্যাপাসিটি চার্জ বা পেমেন্ট দিয়ে সরকারকে ভর্তুকি দিয়ে তাদেরকে রাখতে হচ্ছে টিকে। কিন্তু এটা হয়তো দরকার ছিল না, কারণ আমাদের যে পরিমাণ চাহিদা তার থেকে প্রায় 40-42% আমাদের বাড়তি ক্যাপাসিটি থাকছে, অথচ এই পরিমাণ বাড়তি ক্যাপাসিটির আসলে আমার দরকার নেই, কিন্তু ওই বাড়তি ক্যাপাসিটি রাখার জন্য আবার আমাকে বাড়তি অর্থ দিতে হচ্ছে। সেটা কিন্তু এই ভর্তুকির মাধ্যমেই কিন্তু সেটা সরকারের কাছে সমন্বয় হচ্ছে, কিন্তু এটার ফলে সাধারণ মানুষ কিন্তু এটার জন্য দায়ী না, কিন্তু সাধারণ মানুষের দায়টি কিন্তু তাদের কাঁধেই যাচ্ছে। এটা গেল দিন শেষে। দ্বিতীয় দিক হচ্ছে, যেমন এখন ডলারের রেট যখন বাড়ছে এবং তার কারণে টাকা অবমূল্যায়িত হয়ে 7 টাকা বাড়লো, এর ফলে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি ঘটবে, এবং তার ফলে বাজারে যে সমস্ত পণ্য আমদানিকৃত পণ্য সেগুলোর ক্ষেত্রে তার একটা আমরা প্রভাব দেখব। প্রশ্নটি হলো যে সাধারণ ক্রেতারা এটি হয়তো তাদেরকে নিতে হবে, কিন্তু প্রশ্নটি হয়েছে যে এই যে বাড়তি মূল্য যেটি তাদেরকে দেওয়া হচ্ছে বাজারে, যেটি আসছে, সেটি আসলে প্রকৃতভাবে যতটুকু বাড়ার কথা তার থেকে বেশি বাড়ছে কিনা, সেটিও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। গোলাম মুআজ্জম, আপনার কাছে আমি আসবো। আমাদের একটি ঘটনা আছে, সেটি হচ্ছে চট্টগ্রামে একটি প্রশিক্ষণ বিমান কিন্তু দুর্ঘটনা কবলিত কর্ণফুলী নদীতে সেটা পড়েছে, সেটা উদ্ধারের খবর আছে এই মুহূর্তে। আমি একটু খোঁজ নিয়ে আবার শুরু করতে চাই। দর্শক, চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বিমান বাহিনীর যে দুর্ঘটনা কবলিত যে বিমান উদ্ধার করা হচ্ছে, যেটা কর্ণফুলী নদীতে পড়ে গিয়েছিল, সে বিষয়ে জানার জন্য আমরা একটু সরাসরি যাচ্ছি। আমাদের যিনি সহকর্মী রয়েছেন হুসাইন জিয়াদ, তার কাছে আমরা যেতে চাচ্ছি। জি, আপনি আমাকে জানান যে মানে বিমান যেটি নদীতে দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে গিয়েছিল, সেটা উদ্ধারের জন্য আমরা সারাদিন ধরে আপনার সাথে যোগাযোগ করে আসছি। আমরা জানতে চেয়েছিলাম যে সেটা উদ্ধারের কোন পর্যায়ে আছে, উদ্ধার হলো কিনা, এবং সবশেষ কি খবর আছে আপনার কাছে, সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। অপেক্ষা আসলে বিমানটি উদ্ধার হওয়ার জন্য সারাদিন ব্যাপী চেষ্টা করেছেন। সকাল 10-10:30 নাগাদ যে দুর্ঘটনাটি হয়, এর পরপরই আসলে উদ্ধার কাজে যোগ দেন সবাই, এবং প্রায় 10 ঘন্টা পর বিমানটি উদ্ধার করেছেন নৌবাহিনীর যে জাহাজ, বলবান জাহাজ, সেটি উদ্ধার করে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমার সামনে একেবারেই বিধ্বস্ত অবস্থা বিমানটির, এই প্রশিক্ষণ বিমানটি, যেটি রাশিয়ার একটি প্রশিক্ষণ বিমান YAK-130 এই বিমানটি, যেটি নিয়ে সকালে রওনা হয়েছিলেন 2 পাইলট, এবং দীর্ঘ প্রচেষ্টার পর আসলে শনাক্ত করা হয়। রাত 8:30 নাগাদ বিমানটি শনাক্ত করা হয়, এবং সেই শনাক্তের পর বলবান যে জাহাজটি সেটি নিয়ে আসা হয়। বলা হচ্ছে নৌবাহিনীর পক্ষ থেকে যে প্রায় এই বিমানটির ওজন সব মিলিয়ে 5 টনের কাছাকাছি, এবং যে জাহাজটি আসে সেটি 7 টন পর্যন্ত উদ্ধার করতে
পারে। সবচেয়ে বড় কথা, বিমানটি দেখছেন একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। আমরা বিমান বাহিনীর সাথে কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এই ধরনের একটি প্রশিক্ষণ বিমান যখন আকাশে উড়ে সেটি 400 থেকে 500 নটিক্যাল মাইল বেগে আসলে উড়ে যায় এবং সেটি প্রায় 900 থেকে 1000 কিলোমিটার স্পিড থাকে এই বিমানটির। ফলে সেটি যখন ভিতরে যখন আগুন ধরে আসলে আমরা দেখেছি যে পেছনের দিকে আসলে আগুন ধরে এবং এর পরপরই 2 পাইলট সেটি লাফিয়ে পড়েন এবং দুঃখজনক যে ঘটনা সেটি নিশ্চয়ই আপনি এর মধ্যে জেনেছেন যে সে বিমানের যিনি স্কোয়াড্রন লিডার ছিলেন, স্কোয়াড্রন লিডার তিনি অসীম জাওয়াদ, তিনি আসলে এই ঘটনায় নিহত হয়েছেন। আরেকজন আহত হয়েছেন যিনি উইং কমান্ডার মোহাম্মদ সুহান, তিনি আহত হয়েছেন, তবে তিনি কিছুটা সুস্থ আছে। সবচেয়ে বড় কথা, বিমানটি একেবারে আমরা দেখছি যে বিভিন্ন অংশে একেবারে বিধ্বস্ত বা যেই উপাদানগুলো রয়েছে বিমানের সেগুলো একেবারেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আসলে, এবং বিমানের পাখা আমরা দেখতে পাচ্ছি সেটি একেবারে একদমই বিধ্বস্ত অবস্থায় আছে এবং আগুন ধরে আমরা যেটি দেখি মুহূর্তেই, অর্থাৎ চোখের পলকেই সকাল 10টার কিছু পর সেটি কর্ণফুলী নদীর ঠিক মাঝখানে, আমরা এখন যে জায়গায় আছি কর্ণফুলী নদীর 11 নম্বর ঘাট বা বোট ক্লাব যেখানে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল তার ঠিক উল্টা পাশে এসে এখানে পড়ে এবং সেখান থেকে মূলত সেখান থেকে আশেপাশের এলাকাগুলো ঘিরে প্রায় 1 কিলোমিটার এলাকা ঘিরে আমরা দেখেছি দুপুরের সকালের পরপর উদ্ধার কাজে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী এবং নৌবাহিনীর বেশ অত্যাধুনিক কিছু জাহাজ যেগুলোকে সোনার জাহাজ বলা হয় এবং চট্টগ্রাম বন্দরেরও বেশ কিছু জরিপ জাহাজ এখানে অংশ নেয়, যারা শব্দের মাধ্যমে এবং ক্যামেরার মাধ্যমে বলা যায় যে ক্যামেরার মাধ্যমে তারা এই জাহাজটি শনাক্ত করে আনে এবং এর পরপরই উদ্ধার কাজ করা হয়। এবং আমরা যেটি জানি যে বিমানের সব ধরনের বিমানেই এক ধরনের ব্ল্যাক বক্স থাকে, নিশ্চয়ই সেটি সংগ্রহ করা হবে এবং সেই ব্ল্যাক বক্স থেকে হয়তো যাবতীয় যে তথ্য সেই তথ্যগুলো উদ্ধার করা হয়তোবা সম্ভব হবে। তবে বেশ চ্যালেঞ্জ ছিল এই বিমানটি উদ্ধারে, যেহেতু এটি মোহনার কাছাকাছি একটি এলাকা যেখানে নদীর স্রোত অর্থাৎ পানির স্রোত থাকে সবচেয়ে বেশি। তার চাইতেও বড় কথা যে এই জায়গায় যেহেতু পানির স্রোত থাকে খুব বেশি এবং সেখানে পানি ঘোলা থাকার কারণে যেই সোনারগুলো যেই জাহাজ অত্যাধুনিক জাহাজটি ক্যামেরা আসলে পানির নিচে নামিয়ে সেটি পানির তলদেশে দেখার চেষ্টা করেন, সেখানে আবার ডুবুরি দলকে নামতে হয়, সেটি কারণ ধাতব পদার্থ শনাক্ত করে সেই সোনার সিস্টেম বা ক্যামেরা, যেটি আবার মনিটরে দেখা যায় উদ্ধারকারী জাহাজ শনাক্তকারী জাহাজের। সেখানে আমরা দেখেছি যে দিনভর সেই চেষ্টা করেছে বেশ কয়েকটি সোনার জাহাজ এবং এর পরপরই ডুবুরি দল আসলে ডুব দেয় পানির গভীরে। তারা বলছিলেন যে এখানে 30 থেকে 35 ফিট পর্যন্ত পানি আছে, যেখানে নৌবাহিনীর যে বিশেষ টিম সোয়ার্স সেই ডুবুরি দল আসলে পানির নিচে ডুব দিয়ে এই বিধ্বস্ত বিমানটিকে তারা শনাক্ত করে এবং এর পরে আমরা দেখছি বেশ মোটা রশি আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু রশি লাগানো হয়েছে। উপরের দিকে আমরা চাকা দেখতে পাচ্ছি এবং চাকার সামনের যে অংশটি ককপিট সেটি একেবারেই পুড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ককপিটের অংশটি একেবারে পুড়ে বিভিন্ন যন্ত্রাংশ খুলে গিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যন্ত্রাংশগুলো আসলে শনাক্তের পাশাপাশি সেই যন্ত্রাংশগুলো খুলে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছেন এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা। এর পরপরই এই বলবান যে উদ্ধারকারী জাহাজ নৌবাহিনীর সেই জাহাজটি এটিকে নিয়ে এর পরপর যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পাশেই সেই কন্টেনার টার্মিনালে নিয়ে যাবেন এবং সেই কন্টেনার টার্মিনাল থেকে সেটি হয়তো বিমান বাহিনীর কাছে হস্তান্তর করবে নৌবাহিনীর সদস্যরা। এবং আমরা দেখছি যে একেবারেই উপরে চাকা দেখা যাচ্ছে, চাকার পাশে যেই পাখা কিংবা আমরা দেখছি যে ককপিট সেটি পুড়ে গিয়েছে, একদম পুড়ে কালো হয়ে গিয়েছে। বেশ রশি লাগিয়ে সেটি 5 টনের অন্তত 5 টনের এই বিমান, যেটি
কিলোমিটারেরও বেশি গতিতে ছুটছিল আসলে এই প্রশিক্ষণ বিমান। রাশিয়া থেকে আনা এটি প্রশিক্ষণ বিমান এবং বেশ লেটেস্ট প্রযুক্তির বলে আমাদেরকে বিমান বাহিনীর কর্মকর্তারা বলছিলেন যে সেটি আসলে সেকেলে ধরনের কোনো প্রশিক্ষণ বিমান নয়, এটি একেবারেই আধুনিক সময়ের একটি প্রশিক্ষণ বিমান যেটি আনা হয়েছিল। এবং যে পাইলট আসলে এই ঘটনায় নিহত হয়েছেন কিছুক্ষণ আগে আসলে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। যে বিমানটি নিয়ে যারা উড়েছিলেন তারাও বেশ দক্ষ এবং যিনি দুঃখজনকভাবে যে পাইলট আসলে দায়িত্ব পালনরত অবস্থায় দেশের জন্য জীবন দিয়ে গেছেন তিনিও এই ধরনের যে প্রশিক্ষণ যুদ্ধ বিমান, বেশ কিছু যুদ্ধ বিমান চালানো তিনি খুব দক্ষ ছিলেন, যার কারণে তিনি একেবারে বীরত্ব সূচক সোর্ড অব অনার সহ বিভিন্ন রকম পদক তিনি পেয়েছেন। কিছুক্ষণ আগে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা বিমানটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। উল্টো পাশে গিয়ে ককপিটের সামনের অংশ আমরা দেখছি যে নৌবাহিনীর বা বিমান বাহিনীর যেসব কর্মকর্তা আছেন তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। নিশ্চয়ই উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে, নিশ্চয়ই সেই উচ্চ পর্যায়ের কমিটি সেটি নিশ্চয়ই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন। আমাদেরকে কিছুক্ষণ আগে 21 স্কোয়াড্রনের স্টাফ পাইলট তিনি বক্তব্যে নিশ্চিত করেছেন যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এরই মধ্যে এবং সেই কমিটি কাজ করবে। এর পরপর আমরা দেখছি যে বলবান যে জাহাজটি উদ্ধার করেছে সেই জাহাজটি ইতিমধ্যে রওনা দিচ্ছে। আমরা যেখানে আছি সেখান থেকে এটিকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে যেই পিসিটি অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সেই কন্টেইনার টার্মিনালের দিকে এটিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে সামনের অংশ যেখানে পরীক্ষা নিরীক্ষা করছেন বিমান বাহিনীর কিছু কর্মকর্তা, বিভিন্ন যন্ত্রাংশ একেবারেই খুলে পড়েছে এখানে ককপিটের অংশে, সে জিনিসগুলো তারা দেখছেন এসে। এবং আমরা দেখছি যে সেই বিমানটি নৌবাহিনীর বলবান যেই জাহাজ সেই জাহাজ টেনে তুলেছে। এখানে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে বড় কথা এটি আমরা এক পাশের পাখা দেখছি সেটি আসলে এখানে নেই এবং তারা বলছিলেন যে আরও কিছু অংশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পাখা সহ, সেগুলো ধীরে ধীরে উদ্ধার করা হচ্ছে আশেপাশে থেকে। এবং তাদের বেশ কিছু জাহাজ ডুবুরি দল এখনও কাজ করছে পুরো 1 কিলোমিটার এলাকা জুড়ে নদীর, এবং তারা চেষ্টা করছেন যে আর যেসব অংশ রয়ে গেছে সেই অংশগুলো এর মধ্যে উদ্ধার করে নিতে। জায়গাটি বেশ পিচ্ছিল হয়ে পড়েছে, এখানে বিমানের যেসব তেল রয়েছে সেগুলো ছড়িয়ে পড়ছে আশেপাশে। আমরা দেখছি যে এরই মধ্যে আরেকটি টুকরা জাহাজে তুলে আনা হয়েছে, বলবান জাহাজে, সেটি বিমানের নিশ্চয়ই পাখার অংশটি আমরা বুঝতে পারছি। এরকম ছড়িয়ে থাকা বিমানটি বেশ বড় আকৃতির বিমান, প্রশিক্ষণ বিমান হিসাবে বেশ আধুনিক এবং বড় আকৃতির বিমান। সেটি আসলে বিভিন্ন অংশ এখনও পানির বিভিন্ন জায়গায় টুকরো টুকরো হয়ে আছে এবং সেগুলো মূলত তুলে আনার চেষ্টা চলছে। এবং আমরা দেখছি যে নৌবাহিনীর যেসব ডুবুরি দল তারা বলছিলেন যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দল, তারা 180 ফিট গভীর পর্যন্ত তারা যেতে পারেন। সে জায়গায় তারা 180 ফিট গভীর পর্যন্ত যেতে পারেন। সে জায়গায় তারা দিনভর আসলে ডুব দিয়ে চেষ্টা করেছেন তাদের উদ্ধার কাজটি চালিয়ে যাওয়ার। এবং আমরা দেখছি যে শেষ পর্যন্ত প্রায় 10 ঘন্টা পর, 10 ঘন্টারও বেশি সময় পর সেটি ক্রেন দিয়ে তুলে আনা হয়েছে। এখন বেশ কিছু চ্যালেঞ্জের কথা যেটি তারা বলছিলেন যে এখানে পানি ঘোলা থাকায়
তাদের আসলে বিমানটি যেখানে পড়েছে সেটি বেগ পেতে হয়। একটু বলি যে এর আগেও কিন্তু বেশ কিছু বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে 2015 সালে, 2017 সালে এই ধরনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। তবে এটিও এক ধরনের সফলতা আমরা বলতে পারি যে এত গভীর পানি থেকে মূলত বিমানটি শনাক্ত করে এত বড় একটি বিমান তুলে আনা। একটু বলি যে সকাল আজকে 9:30টার দিকে এটি যখন প্রশিক্ষণে অংশ নেয় তার ঠিক 1 ঘন্টা পরে 10:30টা নাগাদ এই বিমানটি নিয়ে প্রায় 1000 কিলোমিটার বেগে কর্ণফুলী নদীর আশেপাশের অঞ্চলে উড়ে যাচ্ছিলেন। বেশ দক্ষতার সাথে এখানে যে দুজন পাইলট ছিলেন তারা বিমানটি কর্ণফুলী নদীতে নিয়ে আসেন আগুন বা যান্ত্রিক ত্রুটি বা আগুন ধরার পর। এটি দক্ষতার কথা এই কারণেই বলা হচ্ছে যে কারণ এই ধরনের বিমান যখন দুর্ঘটনায় পড়ে তখন আসলে এর আশেপাশে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বিমানবন্দর, জহুরুল হক ঘাটি, এছাড়া নদীর দক্ষিণ পারে বেশ কিছু শিল্পাঞ্চল, শিল্প কারখানা রয়েছে, জনবহুল এলাকা। এসব এড়িয়ে একটি বিমানকে যান্ত্রিক ত্রুটি বা আগুন ধরার পর সব সময় চেষ্টা করা হয় যে সেটিকে যাতে পানির কোনো অংশে নিয়ে যাওয়া যায়, কারণ সেখানে পানির অংশে নিয়ে যাওয়া গেলে সেটি ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে, পাইলটদের বেঁচে থাকার একটি সম্ভাবনাও তৈরি হয়। তারা শেষ পর্যন্ত সেখানে নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং 10:30টা নাগাদ যখন বিমানটি মুহূর্তের মধ্যে আমরা দেখেছি যে মুহূর্তের মধ্যে সেটি পড়ে যায় নদীতে এবং যে দুজন পাইলট ছিলেন তারা চেষ্টা করেছেন যে লাফ দিয়ে প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়েছিলেন নদীতে। এর পরপরই আপনি জানেন যে একজন পাইলট যিনি সুস্থ অবস্থায়, উইং কমান্ডার সোহান সুস্থ অবস্থায় এখন আছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবে তিনি কিছুটা সুস্থ আছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে নৌবাহিনীর বেশ কিছু কর্মকর্তা এরই মধ্যে এসেছেন, এখানে কর্মকর্তারা এসেছেন, তারা এসে বিমানটি উদ্ধার হওয়া বিমানটি ঘুরে দেখছেন। আমরা কর্মকর্তাদের সাথে একটু চেষ্টা করব, যেহেতু তারা এসেছেন, যদি তাদের সাথে কথা বলা সম্ভব হয় আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে আসলে বিমানটি উদ্ধার করা হয়েছে। আমরা চেষ্টা করব যে তার কাছ থেকে বিস্তারিত জানতে যে কিভাবে আসলে উদ্ধারে কি ধরনের চ্যালেঞ্জ ছিল, কি হয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই তিনি তার কাছ থেকে হয়তো জানার চেষ্টা করো। তবে তারা আসলে এই মুহূর্তে বিমানটি উদ্ধার হওয়া বিমানটি তারা পর্যালোচনা করছেন এসে, যে কিভাবে আসলে যেহেতু একটি তদন্ত কমিটি এরই মধ্যে হবে এবং হয়েছে উচ্চ পর্যায়ের, এবং সেই তদন্ত কমিটি নিশ্চয়ই এর পরপর দুর্ঘটনার কারণ খুঁজে বের করবেন। তবে যেটির জন্য যেহেতু সকাল থেকে অপেক্ষা ছিল, দীর্ঘ অপেক্ষা, বিমানটির জন্য সবাই চেষ্টা করেছেন বিমানটি উদ্ধার যাতে করা যায় যত দ্রুত সম্ভব, সেটি আসলে শেষ হলো 10-10.5 ঘন্টা পর। নৌবাহিনীর জাহাজ বলবান সেই 5 টন ওজন বা 5.5 টন ওজনের সেই বিমানটিকে তুলে জাহাজটিতে নিয়ে আসে। এরপর পরে বাকি প্রক্রিয়া আসলে সম্পূর্ণ করা হবে, বিমান বাহিনীর কাছে বিমানটি হস্তান্তর করা হবে। দর্শক, কর্ণফুলী নদীতে বিধ্বস্ত যে বিমানের যে প্রশিক্ষিত বিমান সেটি উদ্ধারের খবর আমাদেরকে জানাচ্ছিলেন হুসাইন চিওয়াদ। আমরা জানলাম যে সেখানে যেটি উদ্ধার করা হয়েছে একদম ছিন্নভিন্ন অবস্থা, 2জন পাইলট ছিলেন, আসিম জাওয়াদ যিনি নিহত হয়েছেন আর একজন আহত হয়েছেন, সেই খবরই আমাদেরকে জানাচ্ছিলেন হুসাইন চিওয়াদ। আমরা আলোচনায় ফিরতে চাই। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে মানে আমি জানতে চেয়েছিলাম যে এই যে শর্ত পূরণ করে বাংলাদেশ আমার সরকার বা আমরা ঋণ নিচ্ছি, এতে সাধারণ মানুষের উপরে কতটা প্রভাব পড়বে, কারণ ভর্তিগুলো একটা ব্যাপার আছে। আপনি বলছিলেন, একটু এই প্রশ্ন শেষ করুন। জি, আমি আগেই যেটা বলেছিলাম যে এ ধরনের যে কোনো সংস্কার সবসময় এটা পেইনফুল হয়, এটা ব্যথা ছাড়া হয় না। তো সাধারণ মানুষেরও আসলে ইতিমধ্যেই এক ধরনের ব্যথার প্রক্রিয়ার ভিতরে রয়েছে। তো এই মুহূর্তে যেহেতু ডলারের রেটও যেহেতু ক্রলিং প্রেগ হিসেবে করে এটাকে ডলারকে আরও বাজারমুখী করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে আমদানি ব্যয় বাড়বে, এটা বোঝাই যাচ্ছে। তো আমদানি ব্যয় বাড়লে বাজারে আমদানিকৃত পণ্যের মূল্যে তার একটা প্রভাব পড়বে, এটা
স্বাভাবিক, কিন্তু যেটা প্রত্যাশা করবেন যে সাধারণ জনগণ সেটা হচ্ছে যতটুকু বাজার মূল্যের কারণে আমদানি ব্যয় বাড়বে তার থেকে যেন বেশি না বাড়ে। সাধারণত আমাদের আমদানিকৃত পণ্যগুলো সাধারণত কতিপয় বড় আমদানিকারক আনেন এবং তাদের হাতেই অনেক সময় বাজারের মূল্য নিয়ন্ত্রণের একটা সুযোগ থাকে, তো তারা যেন এটিকে অপব্যবহার না করেন। সুতরাং যতটুকু এক্সচেঞ্জ রেটের জন্য যতটুকু ততটুকুর ভিতরেই যেন সেটি থাকে, এটি হচ্ছে একটা দিক। আর আরেকটি দিক হচ্ছে যে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়বে ফলে দেখা যাবে যে যারা বিনিয়োগ করবেন তারা ব্যাংক থেকে এখন ঋণ নিতে গেলে তাদের বেশি ব্যয় করতে হবে এবং সুতরাং সেটা হয়তো উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও সেই মূল্য বৃদ্ধির একটা ঘটনা ঘটবে। ফলে বাজারে সরবরাহকৃত পণ্যের ক্ষেত্রে পার্টিকুলারলি এসএমই বা এই ধরনের পণ্যের ক্ষেত্রে সেই ধরনের পণ্যের মূল্য বৃদ্ধির একটা ঘটনা ঘটবার আশঙ্কা রয়েছে। ফলে এই ধরনের মূল্য বৃদ্ধির একটা বিষয় অব্যাহত থাকবে এই নতুন এই সিস্টেমের কারণে। তো উচ্চ মূল্যস্ফীতির যে ধারাটা অব্যাহত ছিল সেটা আগামী মাসগুলোতে আরও কিছুটা বাড়তে পারে সে আশঙ্কা আছে। আপনি যে বললেন যে আমদানি যে পণ্যের মূল্য যদি বেড়ে যায় তাহলে তার প্রভাব পড়বে, মানে একটা বিষয় তো পরিষ্কার যে পৃথিবীর কোথায় কোন পণ্য কত টাকায় বিক্রি হচ্ছে এটা কিন্তু এখন সহজে জানা যায়। হ্যাঁ, আমদানিকারক চাইলেই যে বেশি দামে কিনে আনবেন বা কম দামে কিনবেন এটা আমরা জানতে পারবো না তা না। সেইটা যেটা বলা হয় যে আন্ডার ওভার ইনভয়েসিংয়ের ক্ষেত্রে ধর বাংলাদেশ ব্যাংক যদি একটা শক্তিশালী কমিটি গঠন করে দেয় যে সেই কমিটির কাজ হচ্ছে যে আমদানিকৃত পণ্য ঠিক কত টাকাতে তারা আনলো এটা যদি খোঁজটা রাখা যায় তাহলে তো আমাদের এই যে আমরা যদি ডলার মাঝে মাঝে আমরা সংকট পড়ে আমাদের ডলার চলে যায় বা আমাদের খরচ বেড়ে যায় সেই জায়গাটা তো নিয়ন্ত্রণ করা যায় যদি এই খোঁজটা আমরা রাখি। মনে হয় না। তাহলে বিরতির পরে এসে এইটার জবাব আপনি দিবেন। দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আমাদের আর নিয়মিত আয়োজন প্রসঙ্গ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম কিস্তিমাত নিয়ে। স্টুডিওতে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আমি বিরতির আগে জানতে চেয়েছিলাম আন্ডার ওভার ইনভয়েসিংয়ের যে বিষয়টা নিয়ে, যে যদি বাংলাদেশ ব্যাংক একটি শক্তিশালী কমিটি করে দেয় যে কোথায় কোন পণ্য কত টাকায় আমরা আনছি কিনছি সেটা তো জানা খুব সহজ একটা ব্যাপার। সেই কমিটি রক্ষণাবেক্ষণ করবে, দেখবে যে আপনার যে ওই পলিসির আলোকে যে সে কত টাকা আসলে পণ্যটা কিনলো, প্রত্যেকটা এলসি যদি সে একটু চেক করে তাহলে তো এই যে বৈদেশিক মুদ্রা আমাদের অনেক খরচ করতে হতো সেই জায়গাটায় একটা সাশ্রয় অবস্থা আসতো। তো ওই জায়গাটায় আমরা কি খুব বেশি দুর্বল, মানে অনেকটাই দুর্বল কিনা আর কি, মানে অনেকটাই দুর্বল এবং অনেক দুর্বল এইভাবে বলাটাই ভালো। তার কারণ হলো কয়েকটা। বাংলাদেশ ব্যাংক একটা শক্তিশালী কমিটি করে দিল এবং কমিটি যদি আইডেন্টিফাই করেও যে এর মাধ্যমে কেউ ওভার ইনভয়েসিং করছে, কিন্তু তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে তো আর এই টাকা পাচার থামানোও গেল না, উচ্চ মূল্যে আসলো, ভোক্তা জনগণকে উপর আবার উচ্চ মূল্যে সেই পণ্য সরবরাহ করা হলো। সুতরাং এই যতক্ষণ পর্যন্ত না কার্যকর একটা প্রাতিষ্ঠানিকভাবে এই যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খালি কমিটি করে দেওয়া তথ্য সংগ্রহ যথেষ্ট না। আমি তাকে হয়তো আইডেন্টিফাই করতে পারি, এমনকি আমার ধারণা যে কেন্দ্রীয় ব্যাংক জানেন যে কারা কী দামে আনছেন, বেশি দামে আনছেন, কম, এটুকু জানা তো যথেষ্ট না। যতক্ষণ না এর ফলে ওই লোকটির স্বভাব পরিবর্তন হচ্ছে, আমদানি ব্যয় সাশ্রয়ীভাবে আমদানি হচ্ছে, প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি হচ্ছে, সেটা যতক্ষণ পর্যন্ত করা যাচ্ছে না। সেই জন্য যেটা হচ্ছে আমাদের এখানে প্রতিযোগিতা কমিশন রাখার পরেও কোনো কাজ হচ্ছে না। সেই জন্য এটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক জানার পরেও অনেক ধরনের আমরা নিজেরাও বিশ্লেষণ করে দেখেছি যে পণ্যের দাম এত কম হওয়ার কথা সেই পণ্য এত উচ্চ দামে কি জন্য বাংলাদেশে আনা হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিয়ম হলো এই ফুল সাপ্লাই চেইনগুলো আরও স্বচ্ছ করা। নিয়ম হলো এই সমস্ত সাপ্লাই চেইনগুলোতে অল্প কয়েকজন যে আমদানিকারক রয়েছেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী, সরকারের সাথে সম্পর্কিত বিভিন্নভাবে, তাদের এই জায়গাগুলোতে আরও অধিক সংখ্যক যাতে প্লেয়ার বা আমদানিকারক বা অনেক বেশি সংখ্যক যাতে আমদানির সাথে যুক্ত হতে পারে। অল্প কয়েকজন আমদানিকারক হওয়ার জন্য যেটা হয়েছে যে তারা ফুল সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করে, তারা শুধু আমদানি করেন না, তারা ডিলারও তাদের, ডিস্ট্রিবিউটরও তাদের, এমনকি রিটেল পর্যায়ে, এবং এরা সব তটস্থ থাকেন।
যে দাম বলে দেওয়া হবে সেই দামে না বিক্রি করে তার কোনো উপায় থাকে না। সুতরাং আমরা যে প্রতিযোগিতামূলক বাজার কাঠামো বলি, এটা বলা যেতে পারে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে সম্পূর্ণ অনুপস্থিত একটা বিষয় এখন। উপরন্তু এখন এমন অবস্থা হয়েছে যে আমদানিকারকরা এখন শুধুমাত্র পণ্য, আগে তো শিপমেন্ট পর্যায় থেকে এখানে আসার পরের থেকে তাদের নিয়ন্ত্রণ আসতো, এখন অনেক বড় বড় আমদানিকারক তারা জাহাজ কিনে ফেলেছেন। জাহাজ কিনে তারা পণ্য আমদানি করে মধ্য বঙ্গোপসাগরে জাহাজ দাঁড় করিয়ে সরকারের সাথে নেগোশিয়েট করেন, ডিউটি না কমালে তারা জাহাজ ফেরাবেন না। এরকম যখন একটা আমদানি সাপ্লাই চেইন হয়, তখন ওই জায়গায় আপনি প্রতিযোগিতা বা ওই জায়গায় আপনি ভোক্তার জন্য স্বার্থ দেখবেন, এটা হওয়া কষ্টকর। সুতরাং যে আপনি যেভাবে চাচ্ছেন এই জায়গায় সংস্কার হবে, এই জায়গাটিতে সংস্কার করাটা অনেক বেশি সাপ্লাই চেইনের মধ্যে আরও অধিক সংখ্যক আমদানিকারকের অংশগ্রহণ, স্বচ্ছতার জায়গাতে এবং সাপ্লাই চেইনগুলোতে যাতে এককভাবে কেউ যে ডিলার ডিস্ট্রিবিউটর যাতে এককভাবে একজনের উপর নির্ভরশীল না হয়, ওই বিষয়গুলো দেখা জরুরি। মানে সেটাই, ধরেন বৈশ্বিক পরিস্থিতি এবং আর্থিক নীতি সংশ্লিষ্ট বা রাজস্ব বা বলেন আপনি রিজার্ভ কমে যাওয়া নানা কারণেই তো আমরা লোনটা নিচ্ছি, মানে হিসাবটা তো ওইখানেই। তো এই আপনি যেটা বললেন যে প্রতি বছর আমদানিতে প্রায় $15 বিলিয়ন ওভার ইনভয়েসিং হচ্ছে, যদি সেটা যেটা বললেন যে ধীরে ধীরে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ওই ডলারটা, ওই রিজার্ভটা আমাদের একটু ভালো থাকতো, আমরা হয়তো ঋণের দিকে কম যেতাম, আগ্রহটা কম থাকতো। কিন্তু আমাদের যেহেতু সংকট, ফলে আমাদের ঋণ নিতে বাধ্য হচ্ছে আমরা। এখন একটু এইভাবে একটু বলবেন যে ধরেন পৃথিবীর অনেক দেশে আছে, তারা তো ঋণ নিচ্ছে, নিতে বাধ্য হচ্ছে, আর্থিক সংস্কার বা আর্থিক সংকটের কারণে তারা নিচ্ছে। আমাদেরও সেরকম বৈশ্বিক পরিস্থিতি, রিজার্ভ সংকট, নানা কারণে আমরা লোন নিচ্ছি। তো অনেক দেশে লোন নেয়, আমরাও নিচ্ছি। এই ঋণ নেয়ার ক্ষেত্রে আসলে কতটা অর্থনৈতিকভাবে আমরা সুবিধা পাই, অর্থনৈতিক যে উদ্দেশ্যে আমি লোনটা নিচ্ছি, ঋণটা নিচ্ছি, সেই জায়গাটায় কি আমি আসলে পৌঁছতে পারছি কিনা, শেষ পর্যন্ত হচ্ছে কিনা। আমরা আর্জেন্টিনার কথা বলতে পারি, আমরা ইন্দোনেশিয়ার কথা বলতে পারি, যে তারা IMF বা অন্য যাদের কাছ থেকে লোন নিয়েছিলেন তাদের কি অবস্থা হয়েছিল। 2022 সালে আপনার আর্জেন্টিনা লোন নিয়েছে প্রায় $44 মিলিয়ন বা $47 বিলিয়ন। তো তারা কিন্তু শেষ পর্যন্ত IMF লোন পরিশোধ করতে তারা আবার কাতারের কাছ থেকে লোন নিয়েছে, ফলে লোনের চক্রে যে ঢুকছে সে আর বের হতে পারছেন, এরকম কথা বলা হচ্ছে। আমাদের মতো দেশ, আমরা যারা উন্নতির দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, আসলে আমরা ঠিক পথে যাচ্ছি কিনা, এই যে লোন নিচ্ছি, অন্যান্য যেটা আমি আপনাকে বললাম আর কি একটু। জি, মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের কি জন্য লোনের দরকার পড়ছে, প্রথম সেখানে আমাদের বৈদেশিক লেনদেন করবার মতো আমাদের সামর্থ্য কমে আসছিল। অর্থাৎ আমার হাতে যে পরিমাণ ডলার আসছে, সেটি দিয়ে আমার যা পরিমাণ আমার আমদানি করা দরকার, সেটি কেনার আমার সামর্থ্য নেই। এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? এই পরিস্থিতি এ কারণেই তৈরি হয়েছে, আমি এমন ধরনের প্রকল্প নিয়েছি যে প্রকল্পগুলো আমাকে যে সময়কালে যে রিটার্ন দেওয়ার কথা ছিল, সে প্রকল্পগুলো দেয়নি। ফলে আমি অধিক ব্যয় করে এমন ধরনের শ্বেতস্থি তৈরি করেছি, সেই শ্বেতস্থি থেকে আমার রিটার্ন আসছে না। আমি এমন ধরনের পাওয়ার সেক্টরে এমন প্ল্যান করেছি যে পাওয়ার প্ল্যান্টগুলোর দরকার ছিল না, কিন্তু করেছি, এবং তাদেরকে বসিয়ে আমাকে এখন টাকা দিতে হচ্ছে, যেটা, এবং তাদের কাউকে কাউকে ডলারে দিতে হচ্ছে, কাউকে কাউকে টাকাতে দিতে হচ্ছে, যেটা আসলে না করলেও হতো। এই বোধগুলো তো আমাদের হওয়া উচিত ছিল, যেটা আমরা আসলে করিনি। আমরা উচ্চ মূল্যের, এটা ঠিক যে হ্যাঁ, একটা বহিস্থ উচ্চ মূল্য, জ্বালানির উচ্চ মূল্য, যেটা আমাদের হাতে ছিল না, এটা আমরা দুর্ভাগ্য, সেটি আমাদের জন্য, যেটা অধিক উচ্চ মূল্যের জ্বালানির কারণে ইউক্রেন রাশিয়া ওয়ারের পরে থেকে তার একটা ভুক্তভোগী আমরা, এটা অবশ্যই, এটা একটা বড় ভুক্তভোগী। কিন্তু এই ভোগটুকু হয়তো, এই আমরা যে ভুগেছি, এই ভোগটাও হয়তো এতটা হতো না যদি আমাদের নীতিগত জায়গাতে বা আমাদের সরকারি প্রকল্প জায়গাতে আমরা আরও যদি সাশ্রয়ী হতে পারতাম। বর্তমানে দেখবেন যে সরকার প্রধান এখন যে সমস্ত কথাগুলো বলছেন, প্রকল্প নেয়ার ক্ষেত্রে আমাদের সাশ্রয়ী হতে হবে, প্রকল্পের আর্থিক দিক বিবেচনা করে এগুলো করতে হবে, এই বিষয়গুলো যদি আরও 10 বছর আগে থেকে যদি আমাদের নীতি প্রণেতারা বিবেচনা করে প্রকল্প নিতেন, তাহলে আমার ধারণায় এই যে মাত্রায় আমাদের রিজার্ভ চলে গিয়েছে, সেই রিজার্ভটা আসলে যেত না। এবং তার কারণে হয়েছে, এখন যেটা হয়েছে, আমার রিজার্ভের, আমার কেন এই পরিমাণ আসলে বৈদেশিক মুদ্রা দরকার হচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে আমার ঋণ করতে হয়েছে এবং ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। আমি ব্যয়বহুল ঋণ করে ফেলেছি এবং সেই ব্যয়বহুল ঋণের সুদ পরিশোধ করতে হয়েছে। IMF এর ঋণ কিন্তু নেওয়া হয়নি যে ওই ঋণ নিয়ে আমি আমার যে পরিমাণ কিস্তির যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে অসুবিধা, সেটা আমাকে IMF এর ঋণ পুরোপুরি মিটিয়ে দেবে, তা না। IMF এর ঋণের মূল বৈশিষ্ট্য বা গুণের জায়গাটা হলো, একটি সরকার এই যে ধরনের একটা দুর্বল পরিস্থিতির মধ্যে পড়েছে, সেই দুর্বল ক্ষতস্থানগুলো যাতে সারিয়ে তোলা যায়, সেটি হলো এই যে কন্ডিশনগুলো, এগুলো হচ্ছে ক্ষত।
এই ক্ষতগুলো সারানোর জন্যই আসলে এই যে আপনি বলছেন ক্রলিং পেগ, এই যে আপনি বলছেন ইন্টারেস্ট রেট, এই যে আপনি বলছেন ত্রৈমাসিক জিডিপি, এই যে আপনি বলছেন সাবসিডি থেকে বেরিয়ে যাবে, এই যে আপনি বলছেন ব্যাংক কোম্পানি আইন সংস্কার, এই যে আপনি বলছেন কোম্পানি এক সংস্কার, এগুলো সব হয়েছে হলো বিভিন্ন রকমের ক্ষত সৃষ্টি হয়েছে অর্থনীতিতে। যে কাজগুলো বহুদিন থেকে সিপিডির পক্ষ থেকে, বহুদিন থেকে গবেষকরা, বহুদিন থেকে থিঙ্ক ট্যাঙ্কগুলো বলেছে, কিন্তু আমরা দেশের লোক বললে তো আমাদের আসলে হয় না। যখন নিজের ঘাড়ের উপরে এসে চেপে বসছে যে হ্যাঁ এখন নিজের পয়সা দিয়ে তো কেনার সামর্থ্য নেই, তখন আমাকে IMF এর ওই অল্প কয়েকটা টাকার জন্য যেতে হয়েছে, কিন্তু বিশাল পরিমাণ শর্ত আমাদের নিতে হয়েছে, যেটা মোটেই কাঙ্ক্ষিত না। টাকা না নিয়ে তো আমার উপায় নেই, আমাকে তো কাজ করতে হয়েছে। কিন্তু টাকার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার এই ক্ষতস্থান শুকানো। আমরা আবার সেই পেছনে যেতে হবে, সেই ক্ষতস্থান শুকানোর জন্য আমাদের কি কি করা উচিত? যতক্ষণ পর্যন্ত না আমি ক্ষতস্থান না শুকাতে পারবো, যতক্ষণ পর্যন্ত না আমি আমার এই শরীরের এই প্রবলেমগুলো শুকাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই IMF 2 বিলিয়ন দেখ, 3 বিলিয়ন দেখ, 4 বিলিয়ন দেখ, আমরা এখান থেকে বেরোতে পারবো না। আমরা একটু বিরতির পরে এসে ক্ষতস্থান নিয়ে একটু কথা বলবো, কোন কোন জায়গায় ক্ষতস্থান এবং কিভাবে সেখানে একটু সেই ক্ষতস্থান ঠিক করা যায়। একটা বিরতির পরে আলোচনা রয়েছে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জানা প্রসঙ্গ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম কিস্তিমাত প্রসঙ্গ নিয়ে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আপনি বিরতির আগে যে ক্ষতস্থানের কথা বলছিলেন, ক্ষতস্থানে যদি এরকম আমি বলি যে ধরেন সরকারের আয় বাড়াতে সরকার রাজস্ব আহরণের ব্যাপক মনোযোগী দিচ্ছেন, বড় লক্ষ্যমাত্রা দিচ্ছেন, সেটা টার্গেট ফুলফিল করার জন্য মাঠে কাজ চলছে, অন্যদিকে আবার ভর্তুকি কমাচ্ছেন। তো এদিকে এইভাবে যদি না করে ক্ষতস্থানের কথা আপনি বললেন, সেটা ঠিক করার জন্য আপনার যে অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতির লাগামটা যদি আমরা একটু টেনে ধরতে পারতাম, তাহলে পরিস্থিতি কেমন হতো? আর এটার জন্য তো ধরেন এই পরিস্থিতি মানে লাগাম টানার জন্য একটা কার্যকর একটা পলিসির দরকার আছে। সেই পলিসিকে আমরা করতে পেরেছি কিনা? যদি না করতে পারি, আসলে সেটা আর কত দূর, কত পরে আমরা সেই পলিসিতে যাব? আপনি নানা ক্ষতস্থানের কথা বলেছেন, সেই প্রসঙ্গে আমি প্রশ্নটা করলাম। দেখুন, এই সব কিছুই যে আপনি আসলে একটা টোটকা দিয়ে সব সমাধান করে ফেলবেন, সেটা সম্ভব না, সেটা একেবারেই সম্ভব না। আমরা সচরাচর চেষ্টা করি একটা টোটকা দেব, আমি IMF এর ঋণ নিয়েছি, সব ঠিক। এটা মোটেই একটা ভ্রান্ত একটা টোটকা। এই টোটকা খোঁজা উচিত না। প্রথম কথা হচ্ছে টোটকা খোঁজা উচিত না। এবং আমরা যে ধরনের সমস্যার ভিতরে পড়েছি, সেটা এক টোটকায় বা একবারে এই সমাধান হবে না, একদিনে হবে না, 1 বছরে হবে না, 2 বছরে হবে না, 3 বছরে হবে না। সুতরাং সেটা মেনে আমাদের আগাতে হবে। কিন্তু আমরা সকলেই, আমাদের মনে হচ্ছে এই যে IMF এর 3 কিস্তি পেয়ে গেলাম, এবং আজকের আপনার টাইটেল লাইন কিস্তি মাত, আসলে কিস্তি কিছু মাত হয়নি আসলে। হ্যাঁ, কিস্তি আসলে এখনো আমরা কিস্তির ধারে কাছে যেতে পারিনি, আমাদের এখনো প্রচুর সমস্যা রয়ে গিয়েছে। এবং সেটির জন্য হ্যাঁ অবশ্যই আমাদের অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে হবে, কারণ বৈদেশিক ঋণ প্রাপ্তি আমাদের জন্য আস্তে আস্তে কষ্টকর হয়ে যাচ্ছে। সুতরাং নিজের সম্পদ দিয়ে নিজের ব্যয় মেটাতে হবে, এবং সে কারণে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি। কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব বিষয়ে বড় যে জায়গাটি, আমি যদি বলি NBR বা NBR এর রাজস্ব আদায়, সেটা কতটুকু বেড়েছে? স্বাভাবিক যে 14-15% যে প্রবৃদ্ধি, ওখানেই থাকছে। অটোমেশন, ডিজিটালাইজেশন যে কথা দীর্ঘদিন শুনছি, যাওয়া হচ্ছে, যাচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের স্বার্থগোষ্ঠীর বিভিন্ন রকমের প্রেশার রয়েছে। এমনকি NBR এর নিজের ভিতরেও তারা কতটুকু আসলে ডিজিটাল যেতে চায়, সেটা নিয়েও আসলে সন্দেহ রয়েছে। বড় একটা গোষ্ঠী কিন্তু করের বাইরে রয়ে গেছে, তাদেরকে কিভাবে করের আওতা আনা যায়? যারা দিচ্ছে তারা দিয়ে যাচ্ছে, আর যারা দিচ্ছে না তারা দিচ্ছেই না। তাহলে আপনি ওই গ্রুপটাকে তো টার্গেট করে আমাকে আগাতে হবে। সেগুলো রয়েছে, এবং সেটার জন্য ডিজিটাল মাধ্যমে যাওয়ার কথা বলা হয়েছিল, সেদিকে আসলে আমরা যেতে পারছি না। এবং কর ফাঁকি রয়ে গেছে প্রচুর পরিমাণে, কর এড়িয়ে যাওয়া রয়েছে, সেগুলোর দিকে আমরা কিন্তু তাকাই না। আমাদের একটা গবেষণা আমরা 2 বছর আগে করেছিলাম, যে পরিমাণ কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়া হয়, সেটা 2021 সালে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে তার সমপরিমাণ। তাহলে আপনি বুঝতে পারছেন কি পরিমাণ আমরা রাজস্ব পাচ্ছি না। সুতরাং আমরা যে ওই যে এক টোটকা, একটা কিছু, একটা এরকম জায়গাতে বেরিয়ে আসা দরকার হচ্ছে এক। দ্বিতীয় হলো সেই ভর্তুকির জায়গা থেকে আমাদের সরা দরকার, কারণ একটা প্রতিযোগিতামূলক কাঠামোতে আমাদের এই ভর্তুকিগুলো
আমাদের প্রতিযোগিতার জায়গাটি নষ্ট করে। তার মানে এই না যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি ভর্তুকি দেবেন না, দেবেন। কৃষি খাতে ভর্তুকি দরকার রয়েছে, সেটা আপনার কৃষিতে দেবেন, কিন্তু জ্বালানি বা বিদ্যুৎ খাতের মতো যে জায়গায় ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের উপকার হয় না, কিন্তু সাধারণ মানুষ ওই ভর্তুকির দায় নেবেন, সেই ধরনের ভর্তুকি না থাকাই উচিত। জ্বালানি এবং বিদ্যুৎ এবং অন্যান্য খাতে তো সিস্টেম লস রয়েছে, হ্যাঁ সেগুলো রয়েছে। ঠিক একইভাবে ওটা তো ক্ষত, আপনি যেটা বলছিলেন সেই ক্ষত সেটার জন্য না করে আপনি নতুন নতুন পাওয়ার প্ল্যান্টে যাচ্ছেন, কিন্তু আপনার পাওয়ার প্ল্যান্ট অলরেডি উদ্বৃত্ত রয়েছে, কিন্তু এই হিসাব মেলানো যাচ্ছে না। আপনি নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছেন না, আপনি আমদানি করতে চান এলএনজি, আপনি দেশীয় গ্যাস ফেলে রেখেছেন, কিন্তু আপনি এলএনজিতে আপনার আগ্রহ বেশি। তো এখান থেকে বোঝা যায় যে কোন ইন্টারেস্ট গ্রুপের প্রভাবগুলো কোথায় কাজ করছে। সুতরাং এই সমস্যাটি আপনি বলছিলেন না যে আমরা কি দুর্নীতি একটু পারবো কি না, দুর্নীতি ঠিক করলে দেখুন এটা লাগাম টানা এত সহজ না, এবং এটা এক ধরনের রাজনৈতিক অর্থনীতির বিষয়। সুতরাং সেই জায়গাগুলোতে কাজ করতে হলে সকল ফ্রন্টই একসাথে কাজ করা। আপনি একটা জায়গায় ধরবে না সব ঠিক হয়ে যাবে, আচ্ছা ওখানে তো $10 বিলিয়ন বাকি আছে, এটা যদি এই দুর্নীতি কমিয়ে দেয় তাহলে তো $15 বিলিয়ন চলে আসবে, তাহলে তো ওটা করা লাগে না। বিষয়টা আসলে তা না। আমরা যে ধরনের ভিতরে সামাজিক অর্থনৈতিক কাঠামোর ভিতরে রয়েছি, তাতে সংস্কার এই ধরনের সংস্কারগুলো ধীরে ধীরে হয়। সুতরাং এই জায়গাটা ধীরে ধীরেই হবে। আমাদের এই সংস্কারের কাজগুলো ধারাবাহিকভাবে সরকারি প্রতিষ্ঠানে ব্যয় ব্যবস্থাপনায় যেমন দরকার আছে, রপ্তানি বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যেমন এটা দরকার রয়েছে, ঠিক একইভাবে বেসরকারি খাতের ক্ষেত্রে তার যে বিনিয়োগ, তার যে সরকারের সাথে লেনদেন, সেই জায়গাগুলোতে যে দুর্বলতা, সেগুলোকে ইমপ্রুভ করার দরকার রয়েছে। সুতরাং সেটিরই কিছু ইঙ্গিত কিন্তু আপনি IMF এর এই ক্ষতস্থানের শুকানো বা ক্ষতস্থানকে মলম দেয়া, সেই মলমের কিছু ইঙ্গিত সেখানে পাচ্ছেন। আমরা মনে করি না যে IMF এর এটাই আমাদের ধনন্তরী, এটা করলে আমাদের হয়ে যাবে, কিন্তু অন্তত সরকারের রাজনৈতিক ইচ্ছার একটা প্রতিফলন আছে যে সরকার করতে চান, মলম ব্যবহার করছেন, ক্ষতস্থান ভালো একটা দিক, এটা ভালো একটা ইতিবাচক, কিন্তু এটা ধারাবাহিকভাবে যেন এটা অব্যাহত থাকে। দেখুন IMF থেকে বলা হয়েছে যে ব্যাংকিং খাতে রিফর্ম, এবং সেটার জন্য কিছু ব্যাংককে আসলে বলা হয়েছে যে এগুলোকে যাতে করে মার্জ করা হয়, কিন্তু সেটাকে আবার এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যাতে আসলে উপকারের চেয়ে অপকারই বেশি। আমি ব্যাংকিং খাত নিয়ে একটু আসতে চাই। ব্যাংকিং খাতকে সবল করার জন্য IMF এর পরামর্শ রয়েছে, তারা সেখানে তাগিদ দিয়েছেন, সে বিষয়ে আসবো, আলোচনা করব একটা বিরতির পরে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জেলা প্রসঙ্গ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম কিস্তিমাত, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনি একটু সংক্ষেপে বলবেন, সেটি হচ্ছে যে আপনি ব্যাংক খাতকে সবল করার কথা বলেছেন। IMF এর একটা পরামর্শ বা তাদের প্রেসক্রিপশন ছিল যে আপনার ব্যাংক খাতকে সবল করতে হবে, সংস্কার কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখি দেন পত্রপত্রিকা, গণমাধ্যম, টেলিভিশন সবখানে দেখি ব্যাংকে যারা পরিচালনা পর্ষদ রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বড় অঙ্কের ঋণ নিয়ে বসে আছেন, তার মধ্যে আবার কেউ ঋণ খিলাফি হয়ে গেছেন। মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে ব্যাংকে দুর্বল করা হচ্ছে। এখন আপনি ওই জায়গাটাই ঠিক না করে আবার তাহলে ব্যাংক খাতকে সংস্কার কিভাবে করবেন? আবার আমরা দেখলাম যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হচ্ছে শক্তিশালী ব্যাংকের সাথে। মানে কোন দিকে আমরা যাচ্ছি? প্রসেসগুলো কি রাইট ওয়েতে আমরা আছি, নাকি আমরা আসলে একটু ভিন্ন খাতে চলে দিই? যেটা পরিষ্কার না আসলে যে দুর্বল ব্যাংক বলতে তো আসলে যে সমস্ত ব্যাংকগুলো খেলাপি ঋণ, উচ্চ খেলাপি ঋণের পরিমাণ রয়েছে, সে সমস্ত ব্যাংকগুলোকে মূলত আমরা বুঝিয়ে থাকি। তো সেই খেলাপি ঋণের কি হবে সেটা আসলে এখন পর্যন্ত পরিষ্কার না। যেটা আমরা জানি যে সরকারের একটা পরিকল্পনা রয়েছে আলাদা কোম্পানির অধীনে এই সমস্ত খেলাপি ঋণগুলোকে সরিয়ে দিয়ে আর্থিকভাবে এগুলোকে নিউট্রালাইজ করে এগুলোকে নতুন ব্যাংকগুলোর সাথে বা অপেক্ষাকৃত শক্তিশালী যে অবস্থানে যে ব্যাংকগুলো তার সাথে এগুলোকে মার্চ করতে চান সরকার, এরকম শোনা গিয়েছে। তাহলে এই যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ, এই খেলাপি ঋণগুলো আসলে কিভাবে আদায় হবে? যারা নিয়ে চলে গেছেন এবং বিপুল পরিমাণ অর্থ সরকারের অপ্রাপ্তি রয়েছে, সেই অর্থের বিষয়ে কোনো তাগিদ দেয় এবং এগুলোর তাহলে তো এটা আসলে তাদেরকে এক ধরনের উৎসাহিত করা হলো এবং তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হলো, সেটাই কি আসলে পরিণতি কিনা এই ব্যবস্থার? আমার দৃষ্টিতে আসলে সরকারের প্রথমত দীর্ঘমেয়াদে সরকারে এত ব্যাংক দেওয়াটাই ভুল ছিল, যেটা কখনোই উচিত হয়নি। আমাদের মতো এত ছোট একটা অর্থনীতির জন্য এত ব্যাংকের কোনো সুযোগই নেই। ভারতের মতো এত বড় একটা অর্থনীতিতে সেন্ট্রালি হয়তো 5টা ব্যাংক রয়েছে, আর রিজিওনালি তার মনে হয় 17টা ব্যাংক রয়েছে, এরকম যতটুকু খেয়াল পড়ে। সেখানে আমাদের এখানে 61টা মনে হয় ব্যাংক একটা পর্যায়ে কার্যকর, কোনো কারণ নেই এই সমস্ত। এর ফলে যেটা হবে স্বাভাবিকভাবে একজন আরেকজনকে সাথে একজন অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ব্যাংক চালাতে হয়েছে। তো সেটা এখানে একটা বড় সমস্যা। সময় একদম অল্প সময়, আমি দুটো প্রশ্ন একসাথে করতে চাই, আপনি ছোট গুরুত্ব
দিবেন, সেটি হচ্ছে যে ধরেন আমাদের যে আমরা যে $470 কোটি লোন আমরা ঋণ নিচ্ছি, সেটা নিচ্ছি ধরেন আমি আমার দেশের যে আমার যে অর্থনীতির আকার মানে সাইজ যেটাকে আমি বলছি, আমার আমদানি রফতানির খোঁজ খবর আমরা সবাই জানি, সেই অর্থনীতির আকারের সাথে আমার এই 470 কোটি যে আমি লোন অনুমোদন হয়েছে আমরা পাবো আস্তে আস্তে, সেইটা কতটা যৌক্তিক এটা একটু বলবেন। সেই সাথে বলবেন আপনি যে মূল্যস্ফীতির কথা আপনি বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় সরকার, সেটা IMF পক্ষ থেকেও তাকে দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কার্যকর কিনা, সরকার মূল্যস্ফীতির যে ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যাকে আদৌ ঠিক আছে কিনা? প্রথমত হলো যে IMF এর সঙ্গে এই ধরনের একটা বোঝাপড়ায় যাওয়া এবং তার মাধ্যমে ঋণ নেওয়া, ঋণের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংস্কারের যে জায়গাগুলো এই শর্তের অধীনে এসছে এগুলো আমরা ইতিবাচকভাবেই দেখেছি। আমরা কিন্তু ঋণের পরিমাণের চেয়ে গুরুত্ব দিয়েছি যে ধরনের সংস্কারগুলো দরকার এবং যেটা বলেছিলাম যে কত সেটা দরকার শুরু হয়েছে সেটা প্রয়োজন। এখন কিন্তু আবার তার ভিতরে দেখতে পাচ্ছি যে সংস্কার করতে গিয়ে তার ভিতরেও ডিলিডালি করা, এড়িয়ে যাওয়া, যে ব্যাংক খাতের সংস্কারের নাম করে আবার এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। আর ঠিক একইভাবে এই আশঙ্কা আমরা ভর্তুকির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, অথবা জ্বালানি তেলের যে মার্কেট বেস রেট বলা হচ্ছে সেখানেও কিন্তু এটা পরিষ্কার না। সুতরাং অনুরোধ করব যে হ্যাঁ, যে যদি আমরা রিলিজিয়াসলি মানতে চাই তাহলে যেন রিলিজিয়াসলি মানি, নতুবা আসলে এই ধরনের জায়গা থেকে ফল আমরা পাবো না। আর ভর্তুকির যেটা মূল্যস্ফীতির যেটা বলেছেন, প্রথমত তথ্যগত বিভ্রান্তি রয়েছে। যেমন আজকে মনে হয় BIDS এর একটি তথ্য বলা হয়েছে এই মুহূর্তে মূল্যস্ফীতি 15%, অথচ সরকারি তথ্য উপাত্তে আপনি এটা 10%-এর নিচে পাবেন, যদিও উচ্চ মূল্যস্ফীতি। ফলে তথ্য উপাত্তগত জায়গাতেই একটা বড় বিভ্রান্তি রয়ে গেছে, যেটা আসলে পরিষ্কার না। সেটা আগে ঠিক করা দরকার। জি, ডক্টর খন্দকার গোলাম মজনু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।